দেখো, টপিক হচ্ছে ধারক ও ধারকত্ব। যদিও তোমাদের ধারক ধারকত্ব নিয়ে খুবই কম আলোচনা, তারপর আমরা একটু অল্প একটু আলোচনা করি, এটা থেকে একটু অল্প একটু বেশি জানার ট্রাই করি। ধারক কি আর ধারকত্ব কি? ধারক হচ্ছে যে, ধারক মানে কি ধরে আছে, কিছু তো ধরে আছে, এরকম কিছু বোঝানো হচ্ছে এখানে। তা আমরা বলতে পারি যে আধার বা ধারক, অর্থাৎ চার্জ ধরে রাখে, যেমন হইতে পারে সেটা ব্যাটারি। ঠিক আছে, যেমন ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি চার্জ ধরে রাখে। আমরা কি করি, চার্জ দেই। ফোন চলে কিভাবে? তাহলে ব্যাটারি একটা ধারক হিসেবে কাজ করে। মানে বোঝার সুবিধার্থে আমরা এইভাবে বলতে পারি যে এটা ধারক। এখন যদি তোমরা ধারক কাকে বলে সেটা দেখবো, ধারকত্ব কাকে বলে সেটা দেখবো। আচ্ছা, তো এখান থেকে দেখো যে তড়িৎ ধারকত্ব কি। প্রথম লাইনে যে তড়িৎ ধারকত্ব কোনো পরিবাহীর তড়িৎ বিভব, তড়িৎ ধারকত্ব কোনো পরিবাহীর তড়িৎ বিভব এক একক বৃদ্ধি করতে যে এর মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ প্রদান করতে হয় তাকে ওই পরিবাহী ধারকত্ব বলে। কোনো পরিবাহীর তড়িৎ বিভব এক একক বৃদ্ধি করতে, কোনো একটা পরিবাহী আছে, ওই পরিবাহীটার তড়িৎ বিভব মানে বিভব তুমি এক একক বৃদ্ধি করতে এর মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ প্রদান করতে হয় তাকে পরিবাহী ধারকত্ব বলে। তাহলে ধারকত্ব কি? সি ইজ ইকুয়াল কিউ বাই ভি। এই সূত্র থেকেই বোঝা যাচ্ছে যে বিভব এক একক বৃদ্ধি করতে, এক একক বৃদ্ধি করতে আদাব ভাইয়া। আদাব যে পরিমাণ চার্জ কি করতে হয়, প্রদান করতে হয়, প্রদান করতে হয় তাকে কি বলবো? ধারক, ধারকত্ব। অর্থাৎ তোমরা সংজ্ঞাটা একদম মুখস্থ রাখবা যে ধারকত্ব কি, ধারক কি। এবার ধারক কাকে বলে? তাহলে ধারকত্ব তো আমরা বুঝলাম যে কোনো পরিবাহীর তড়িৎ বিভব এক একক বৃদ্ধি করতে এর মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ প্রদান করা হয়, বিভব এক একক বৃদ্ধি করতে এর মধ্যে দিয়ে চার্জ যে পরিমাণ কি করা হয়, চার্জ, তাকে পরিবাহী ধারকত্ব বলে। তাকে পরিবাহী কি বলে? ধারকত্ব বলে। অর্থাৎ তুমি বিভব এক একক বৃদ্ধি করবা, তাহলে যে পরিমাণ চার্জ প্রয়োজন, এই যে কিউ ভাগ ভি, এটাকে সি, ধারকত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। সমীকরণ দেখো, সি ইজ ইকুয়াল কিউ বাই ভি। একক ধারকত্বের একক ফ্যারাডে, ধারকত্বের একক কি? ফ্যারাডে। তাহলে সি কে ধারকত্ব দ্বারা মানে প্রকাশ করা হয়, ধারকত্বকে সি দ্বারা প্রকাশ করা হয়। ধারকত্ব, ধারকত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। এর একক ফ্যারাডে, একক কি? ফ্যারাডে, মনে রাখবে, একক ফ্যারাডে। এরপর আসে ধারক কি? হ্যাঁ, এটাকে কি দ্বারা প্রকাশ করবো? ফ্যারাডে, এফ, এফ দ্বারা, এফ। এরপরে আসো এফ। ধারক, হ্যাঁ ধারক কি? আচ্ছা ফ্যারাডে এফ লিখে দিচ্ছি, ওয়েট, এফ দ্বারা। এরপরে আসো যে ধারক কি? পরিবাহীতে চার্জ সঞ্চিত রাখার যান্ত্রিক প্রক্রিয়াকে ধারক বলে। আমি বললাম না যে ধারক ব্যাটারি। অর্থাৎ তুমি চার্জ কিভাবে, ফোনে যে ফোন যে চলতেছে, তোমরা যে ক্লাস করতেছো, ওই ফোনের ব্যাটারি আছে না, ব্যাটারিতে চার্জ কিন্তু জমা আছে। তো আমরা ব্যাটারিটাকে ধারক বলতে পারি। অর্থাৎ ধারক মানে হচ্ছে চার্জ জমা রাখবে। তো চার্জ জমা রাখবে কি? ধারক। ধারক কি? ব্যাটারি, আমরা যেটা সচরাচর জানি। তো ধারক আরো আছে, তার মধ্যে ধারক এইটাকে আমরা চিন্তা করতে পারি। এখন দেখো ধারকের ধারকত্ব কি। ধারকের ধারকত্ব, ধারকত্ব তো বললাম, এখন ধারকের ধারকত্ব। আচ্ছা, তো এখান থেকে দেখো, ধারকের ধারকত্ব ইজ ইকুয়াল অন্তরিত পাতের চার্জ ডিভাইডেড বাই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য। এখন ধারকের চিত্র যদি তোমরা দেখো, এরকম দুইটা প্লেট থাকে, প্লেটের মাঝখানে কি থাকে? অন্তরিত চার্জ থাকে, মানে চার্জ
দুইটা প্লেটের মাঝখানে দেওয়া থাকে এবং দুইটা প্লেটের বিভব পার্থক্য থাকে। তো ওইটা আলোচনা জাস্ট তোমরা যদি একটু স্কিপ করো প্রবলেম নাই, কারণ তোমাদের ওই দিকে না গেলেও হবে, জাস্ট সূত্রটা নিয়ে কাজ করলেই হবে। বুঝছো? ওই দিকে যদি যাই তাহলে প্রমাণ করতে হবে, অনেক কিছু করতে হবে। তো আগে সিলেবাস শেষ করতে হবে। তো তো দেখো, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কি, জাস্ট তোমরা মনে রাখবা এখানে দুইটা বিষয়। আহ, প্রতিটা লাইনই তো মনে রাখবাই বুঝে। একটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পড়বা এখান থেকে, আরেকটা হচ্ছে গোলীয় পরিবাহীর ধারকত্ব। তাহলে সমান্তরাল পাত মানে কি, দুইটা পাত সমান্তরালে থাকবে এইভাবে, আর এই যে দুইটা পাত এইভাবে সমান্তরালে, দুইটা পাত এইভাবে সমান্তরালে আছে। তো এদের মধ্যে যে দুইটা পাতের মধ্যে যে ধারকত্ব, সেটাকে আমরা বলবো সমান্তরাল পাত ধারকত্ব। তো সমান্তরাল পাত ধারকত্বের সূত্র, এবার ধারকের ধারকত্ব এটা আমি বুঝি না, এটা আরেকবার বুঝে দাও প্লিজ। অবশ্যই দেখো, আগে দেখো সমান্তরাল পাত ধারকত্বটা দেখো। সমান্তরাল পাত ধারকত্ব কি? সমান্তরাল পাত ধারকত্ব হচ্ছে সি ইজ ইকুয়াল ইপসাইলন নট এ বাই ডি। তো এই পাতের ক্ষেত্রফল ধরো যে এ, এদের মধ্যবর্তী ডিস্টেন্স ডি, এবং ক্ষেত্রফলের মধ্যবর্তী ডিস্টেন্স, এবং মাধ্যম কি, মাধ্যম ধরো বায়ু, মাধ্যম কি বায়ু, বায়ু মাধ্যমে জানি তো আমরা এপসাইলন নট, এপসাইলন মান দিয়েছিলাম 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার কত, এটা তোমাদের মনে রাখবা তোমরা। তো দেখো, তাহলে সি, এটা কি সমান্তরাল পাত। এরপরে গোলকীয় পরিবাহী ধারকত্ব, এরপরে কি গোলকীয় পরিবাহী ধারকত্ব। এই যে গোলকীয় পরিবাহী ধারকত্ব কি, সি ইজ ইকুয়াল 4 পাই এপসাইলন নট কে আর, বা সি ইজ ইকুয়াল 4 পাই এপসাইলন নট আর। মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আর কিছুক্ষণ পরে এমসিকিউ ধরবো। তো দেখো, গোলকীয় পরিবাহী ধারকত্ব, এবার গোলকীয় পরিবাহীর, দেখি, সি ইজ ইকুয়াল 4 পাই এপসাইলন নট কে আর। যদিও এটাকে তোমরা এইভাবে মনে করবে 4 পাই এপসাইলন নট আর। এখানে ইপসাইলেন, এপসাইলেন নট না, এপসাইলেন মানে কি যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা। এইটা সমান হচ্ছে এপসাইলেন নট শূন্য মাধ্যমে ইন্টু কে। কে হচ্ছে কি ধ্রুবক, যদি তুমি কে দ্বারা গুণ করো শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতাকে, তাহলে তুমি যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা পাবা। তাহলে এটাতে কি, যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা, ভেদনযোগ্যতা। আর এটা কি, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমে ভেদনযোগ্যতা। আচ্ছা, এখন এখানে তাহলে আমরা দেখো এই যে এই সূত্রটা থেকে এখানে কি লিখতে পারি, সি ইজ ইকুয়াল, আবার লিখতে পারি, তুমি এখানে কে একটা নিতে পারে এপসাইলন নট এ বাই ডি, যদি বলা হয় কে যদি দেওয়া থাকে, কে যদি দেওয়া থাকে, কে একটা ধ্রুবক, ঠিক আছে। তো এখানে ধারকত্বের ধ্রুবক বা বেদনযোগ্যতার ধ্রুবক যে কোনো একটা মান তোমাদের দেওয়া থাকতে পারে, তখন ওইটা দিয়ে বুঝতে পারবা। এখন দেখো, ধারকের ধারকত্বটা আসলে কি, ওটা ও বোঝে নাই। তো ধারকের ধারকত্ব হচ্ছে যে ব্যাটারির ধারকত্ব, ধারক মানে ব্যাটারি, ব্যাটারির ধারকত্ব, যে যদি তুমি ব্যাটারিটার বিভব 1 একক বাড়াইতে চাও, তাহলে তার মধ্যে ব্যাটারিতে কি পরিমাণ চার্জ তোমাকে দিতে হবে, প্রদান করতে হবে। ধরো যে তোমার 5 ভোল্ট আছে বিভব, তুমি এটাকে বোঝার জন্য বলতেছি যে এটা ঠিক এমনটা না, 5 ভোল্ট ব্যাটারি তুমি এটাকে 6 ভোল্ট বানাবা, তাহলে ওই জন্য ব্যাটারিতে কি পরিমাণ চার্জ দিবা, ওইটাকে আমরা বলবো ধারকের ধারকত্ব। বোঝা গেছে? মানে সহজ কথায় আর কি। তো দেখো, তো এইখানে কি বলছে যে ধারকের ধারকত্ব ইজ ইকুয়াল, ধারকের ধারকত্ব ইজ ইকুয়াল অন্তরিত পাতের চার্জ। তোমার হচ্ছে দুইটা গ্রাফাইট থাকে না ধারকের মধ্যে, একটা দেখবা যে একটা পজিটিভ একটা নেগেটিভ, দুইটার ভিতরে গ্রাফাইট থাকে, দ্বন্দ্ব থাকে। তো ওই দুইটা পাত হিসেবে চিন্তা যদি করো, তাহলে অন্তরিত পাতের চার্জ ওইখানে
পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে, ডিভাইডেড বাই দুটি পাতের মধ্য বিভব, দুইটা পাতের যে মধ্যবর্তী যে বিভবটা আছে, এই যে এইটাই তুমি যদি ব্যাটারি হিসেবে কল্পনা করো, তাহলে এইটাই ব্যাটারি। তাহলে এই যে এটা একটা পজিটিভ প্রান্ত আর একটা কি নেগেটিভ প্রান্ত, প্লাস মাইনাস তো থাকেই ব্যাটারি। তো এই দুইটার মধ্যে যে বিভব পার্থক্যটা আছে, এদের মধ্যে যে বিভব পার্থক্য আছে দুইটা, এই দুইটার বিভব পার্থক্য, তাহলে উপরে কি অন্তরিত পাতের চার্জ ডিভাইডেড বাই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য, শেষ। এইটা নিয়ে এত বেশি ডিটেলসে গেলে তোমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হলে তোমার হচ্ছে ইন্টারের বা ইন্টারমিডিয়েটের ওইখানে দ্বিতীয় পত্রের ফিজিক্সের তৃতীয় পত্রের স্থিরতরিতে এগুলো নিয়ে একদম সুন্দর আলোচনা আছে। তোমাদের তো এইটাও নাই বইয়ে, তো এইটা তো একটা, এইটাও তো অনেক বাড়তি করানো হচ্ছে। তো আমরা পুরো ডিটেলসেই যাব, কিন্তু তার আগে কি, বারবার তো একটাই বলতেছি ওই জন্য দেখো, এরপরে কি, পরিবাহী ধারকত্ব নির্ভর করে যার উপর। এখন যদি তোমরা চাও যে হ্যাঁ আমরা ওইভাবে করব, তাহলে 15 ক্লাসেও শেষ হবে না, বুঝছো? তো আগে শেষ করি। পরিবাহী ধারকত্ব নির্ভর করে যার উপর, পরিবাহী ধারকত্বটা কিসের উপর নির্ভর করে, এখন সূত্র থেকেই আমরা দেখব। সি ইজ ইকুয়াল কি, ইপসাইলন নট এ বাই টি। দেখো, তাহলে চার্জগ্রস্ত পরিবাহীর কাছে চার্জ শূন্য পরিবাহী, তাহলে চার্জগ্রস্ত পরিবাহীর কাছে যদি চার্জ শূন্য পরিবাহী আনো, যদি চার্জ বাড়ে তাহলে কি বাড়বে, পরিবাহীর ধারকত্ব বাড়বে। চার্জগ্রস্ত পরিবাহীর কাছে চার্জ শূন্য পরিবাহী আনলে সি বাড়ে। অর্থাৎ দেখো তো, ধারকত্ব সমান কি, এই যে এটা সমানুপাতিক না, এই যে অন্তরিত চার্জ, এই যে পাতের চার্জ আর কি ধারকত্ব, এটা কি সমানুপাতিক না, যেহেতু উপরে আছে। তাহলে ধারকত্বর সাথে ধারকত্ব সমানুপাতিক অন্তরিত পাতের চার্জ। তাহলে তুমি যদি চার্জগ্রস্ত পরিবাহীর কাছে চার্জ শূন্য পরিবাহী আনো, তাহলে কি সি বাড়বে, ধারকত্ব বাড়বে। এরপরে দেখো, চার্জ চার্জ চার্জগ্রস্ত কি পরিবাহীর কাছে বিপরীত চার্জযুক্ত পরিবাহী, তাহলে সি বাড়ে। এখন তুমি যদি চার্জ মানে চার্জ যুক্ত বা চার্জ আছে একটা পরিবাহীতে, তুমি এখানে প্লাস চার্জ আছে, ওখানে যদি মাইনাস চার্জ নিয়ে আসো, তাহলে কিন্তু ধারকত্ব বাড়ে, কারণ এখানে বিভব বাড়বে। ঠিক আছে? তো এই দুইটা তোমরা মনে রাখবা, তোমাদের এইটা আসবে না এই প্রশ্ন এখান থেকে। তো তোমরা জাস্ট তারপরেও পড়ো, এটা কাজে লাগবে। এরপরে দেখো, চার্জগ্রস্ত কি পরিবাহীর কাছে চার্জযুক্ত পরিবাহী সি কমে। মানে যদি তুমি এখানে এই বিষয়টাকে এইভাবে বোঝা কঠিন হবে, তোমরা এইটা বুঝবা না, এই যে এটা আমি মিশাই দেই, জাস্ট তোমরা এইটা মনে রাখবা যে এর উল্টাটা হবে তাহলে, বুঝছো? মানে চার্জ কমলেই ধার করতে পারবে, চার্জ কমলেই কি হবে, ধার করতে পারবে, এরকম বোঝা। সি ইজ ইকুয়াল কি বললাম, কিউ ভাগ ভি, না না, চার্জ বাড়লে ধার করতে পারবে, ঠিকই ছিল। কারণ সূত্র কি, সি ইজ ইকুয়াল কিউ বাই ভি। হ্যাঁ, তাহলে সি সমানুপাতিক কিউ, তাহলে যেহেতু চার্জ বাড়তেছে তাহলে ধারকত্ব বাড়তেছে। এখন আসো এখানে দেখো, বলছে যে সমান্তরাল ধারক এবং গোলীয় ধারক প্রভৃতি ধারক সচরাচর ব্যবহৃত হয়। এই এই ধারকগুলা কি সচরাচর ব্যবহার করা হয়। এরপরে আসো, দেখো সমান্তরাল ধারক, গোলীয় ধারক প্রভৃতি ধারক সচরাচর ব্যবহৃত হয়। ধারকের ধারকত্ব নির্ভর করে কিসের কিসের উপরে, ওইটা লাইনের থেকে এই দুইটা লাইন পড়লাম না, যেখানে এই যে এই দুইটা লাইন পড়ছি, এই যে এইটুকু থেকে এখন যেটা পড়বো সেটা ইম্পর্টেন্ট। এই যে যে ধারকের ধারকত্ব কিসের উপর নির্ভর করতেছে সেটা দেখো, যে সি ইজ ইকুয়াল কি বললাম, ইপসাইলন নট এ বাই ডি। আবার এখানে কেও ছিল, এখন কে সমান আমি তখন বলি নাই, এখন বলতেছিলাম পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন এইটা কি আবার প্রশ্ন করিও না, পরাবৈদ্যুতিক ধ্রুবক জাস্ট এখন পড়ো, পরাবৈদ্যুতিক ধ্রুবক, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো দেখো, সি সমানুপাতিক এ,
মানে যদি ক্ষেত্রফল বাড়াও তাহলে তোমার ধারকত্ব বাড়বে। সি সমানুপাতিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবক বাড়াও ধারকত্ব বাড়বে। কিন্তু সি ব্যস্তানুপাতিক ডি, অর্থাৎ তুমি যদি এবার মধ্যবর্তী পাত দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স, এই যে ধরো যে দুইটা পাত ছিল, এই পাত দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স কি, যত বাড়াবা ধারকত্ব তত কমবে, মধ্যবর্তী ডিস্টেন্স যত কমাবা ধারকত্ব তত বাড়বে। তাহলে এই যে এই বিষয়গুলো এখানে বলা হয়েছে যে ধারকের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, হ্যাঁ নির্ভর করে। পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, হ্যাঁ ডি এর উপর নির্ভর করে। এই ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এবার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর উপরে নির্ভর করে। ঠিক আছে? এরপর দেখো ধারকত্ব মনে রাখার সহজ উপায়, ধারকত্বকে যে যে বিষয়ের উপর নির্ভর করে। দুঃখী, দাঁড়াও, এই যে দেখো দূরত্ব, ক্ষেত্রফল, এই সান্নিধ্যটা লাগবে না, পরিবাহীর চারপাশে যা আছে মাধ্যমে, এটাকে আমরা বলবো দুঃখী সমা মাধ্যমে। দুঃখী সমা মাধ্যমে। তো তোমাদের ওইটা দরকার কি, আমাদের সূত্র মনে রাখলেই হবে। তো সি ইজ ইকুয়াল কে এপসাইলন নট এ বাই ডি, শেষ। শুধু এইটুক মনে রাখলেই তো হয়ে যাবে। সমানুপাতিক ব্যস্তানুপাতিক দেখবো যে সূত্রের মধ্যে কি কি আছে সেটা দেখেই কাজ করব। ঠিক আছে? এরপরে আসো পরাবৈদ্যুতিক ধ্রুবক আসলে কি সেটা এখন দেখো। তখন বললাম যে কি, এই যে দেখো এখন দেখো যে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কি তড়িৎ মাধ্যাঙ্ক, মাধ্যমাঙ্ক বা আপেক্ষিক ভেদ্যতা। তাহলে কে বা এটাকেই ইপসাইলন আর দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে আমরা বলবো যে কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, বা এফ নট বাই এফ আর দ্বারা প্রকাশ করা হয়। শূন্য বা বায়ু মাধ্যমে বল ডিভাইডেড বাই অন্য মাধ্যমে বল। আর দেখো ইপসাইলন আর ডিভাইডেড বাই সি বাই সি নট। তো অন্তরক পদার্থ পূর্ণ ধারকের ধারকত্ব, শূন্য মাধ্যমে পূর্ণ ধারকের ধারকত্ব। এখন তাহলে বুঝছো যে আসলে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি। পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে ইজ ইকুয়াল যে কোনো মাধ্যমে ভেদন যোগ্যতা ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে ভেদন যোগ্যতা। এটাকে আবার প্রকাশ করা হয় এপসাইলন আর দ্বারা। তো এটা সমান আরো লেখা যায় অন্তরক পদার্থ বা পূর্ণ ধারকের ধারকত্ব, পূর্ণ ধারকের ধারকত্ব বা শূন্য মাধ্যম সি নট, শূন্য মাধ্যমে পূর্ণ ধারকের ধারকত্ব। যে কোনো মাধ্যমে, এটা হচ্ছে যে কোনো মাধ্যমে নট না থাকলে যে কোনো মাধ্যমে, আর এটা শূন্য মাধ্যম। কঠিন লাগতেছে? ওটাকে নট বলতে পারবো? হ্যাঁ সি নট, নটই বলে। এটা শূন্য মাধ্যমে, ও, ইপসাইলেন্ট নট বলতেছি না, এটা ইপসাইলেন্ট নট। হুম। পরে দেখো এটা থেকে ডাইইলেকট্রিক পদার্থ তোমরা মনে রাখবা, বুঝছো? ডাইইলেকট্রিক পদার্থ, ডাইইলেকট্রিক পদার্থ কি কি। এখন ডাইইলেকট্রিক পদার্থ বলতে কি, এখানে পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা বুঝতে হয়, জাস্ট তোমরা মনে রাখো, কারণ বিভিন্ন অলিম্পিয়াডটাও তখন লাগবে। তো এটা কিভাবে মনে রাখবা, এবার আমি রবিবারে তৈল মাখবো, ঠিক আছে, মানে তেল মাখবো। তো দেখো এবার মানে কি ইবোনাইট, আমি বলতে অ্যাম্বার, রবিবার বলতে রাবার, তৈল বলতে তোমার তৈলই বা তেল, মাখবো মানে মোম। তাহলে এখানে দেখো ডাইইলেকট্রিক ধ্রুবক পদার্থ কি কি, একটা হচ্ছে ইবোনাইট, একটা হচ্ছে অ্যাম্বার, একটা হচ্ছে রাবার, একটা হচ্ছে তৈল, আর একটা মোম। ঠিক আছে? অ্যাম্বার কি জিনিস এটা আমি হয়তো বলতে পারতেছি না। তো বাকিগুলো দেখো, বাকি চারটা মনে রাখবা, যে ইবোনাইট, রাবার, তৈল, মোম। ঠিক আছে? পরে আসো ইবোনাইট কি? ইবোনাইট, পড়াইলাম না ওই দিন। ইবোনাইট কি সাকিব? সাকিব নাই, সাকিবের কারেন্ট চলে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখো তাহলে তোমরা ওই দিন ইবোনাইটের দ্বন্দ্ব করলাম না, ইবোনাইট এবং কাচ দ্বন্দ্ব। হুম, এর আগের নোটটা হ্যাঁ, দেখো, আগের নোট পড়বা, তাহলে বুঝবা। আচ্ছা। এখন দেখো আমরা কি করব, ধারকের স্থিতি শক্তি বা সঞ্চিত শক্তি বা বিভব শক্তি পড়বো। এইটুকু লাইন মানেই তোমাদের 4 মার্ক। বুঝছো? তোমাদের পরীক্ষায় 4 মার্ক এইটা, এই লাইন থেকেই। এই যে
ধারকের স্থিতিশক্তি, সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, ইংরেজিতে পটেনশিয়াল এনার্জি, ইপি ইজ ইকুয়াল হাফ কিউভি, তারপর হাফ সিভি স্কোয়ার, তারপর হাফ কিউ স্কোয়ার বাই সি। তো দেখো আমরা কি জানি, সি ইজ ইকুয়াল কি কিউ বাই ভি, এটা পড়লাম না? এটা পড়ছি। হুম এখন দেখো ইপি সমান হয় হাফ কিউ ভি, তাহলে দেখো তো আমরা কিউ ইজ ইকুয়াল কি লিখতে পারি, কিউ ইজ ইকুয়াল সিভি। তাহলে কিউ এর মানটা এখানে বসাই দাও, তাহলে হাফ ইন্টু কিউ কত, সিভি ইন্টু ভি, তাহলে এইটা সমান আমরা আসবে হাফ সিভি স্কোয়ার। দেখো এই যে পরের সূত্রটা পাইছি, হাফ সিভি স্কোয়ার এটা। এরপরে আবার তুমি যদি এবার ভি এর মান বসাও, ইপি ইজ ইকুয়াল হাফ কিউ ভি, ভি এর মান কত পাবো এই সমীকরণ থেকে, এখান থেকে ভি, ভি ইজ ইকুয়াল কিউ বাই সি হচ্ছে না, এখানে ভি এর মানটা বসাও, হাফ কিউ ইন্টু কিউ বাই সি, তাহলে কি হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, যেটাকে আমরা কিউ স্কোয়ার বাই 2সিও লিখতে পারি। তাহলে এখন আমরা এখান থেকে কি কি তাহলে একটা সূত্র লিখতে পারি টোটালি, ইপি ইজ ইকুয়াল হাফ কিউ ভি ইজ ইকুয়াল হাফ সিভি স্কোয়ার প্লাস, দুঃখিত প্লাস দিলাম কেন, ইজ ইকুয়াল হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এই লাইনটা আমরা মনে রাখবো, বুঝছো? এখন কোনটাতে কি প্রকাশ করে, কিউতে কি, ভিতে কি, সিতে কি, তাই না? এটা তো প্রশ্ন থাকবে যে কিউতে কি, ভিতে কি, সিতে কি। কিউতে হচ্ছে চার্জ, ভিতে বিভব, এবং কিউতে চার্জ, ভিতে বিভব, আর কি, আর তো কিছু নাই, সিতে ধারকত্ব। সূত্রটা মুখস্থ করবো, হ্যাঁ, বুঝাই দিলাম তো, ধারকত্ব। এখন দেখো তোমরা চলতরিতে হয়তোবা একটা জিনিস শিখছো, সেটা হচ্ছে চলতরিতে কি ছিল, রোধের সমবায়। আমরা সমান্তরালে যুক্ত করছিলাম আর কিসে যুক্ত করছিলাম, যে শ্রেণীতে। তো তখন কি ছিল রোধের ক্ষেত্রে, তো ওইটা দেখবো। এই যে দেখো ধারকের সমবায়, এই ক্ষেত্রে ধারকের সমবায় আমি পরের স্লাইডে বুঝাচ্ছি তোমাদের, ধারকের সমবায় বা বিন্যাস যদি শ্রেণীতে থাকে, বুঝছো, তাহলে এটা হবে রোধের বিপরীত। দেখো আমরা শ্রেণীতে যখন রোধ করছিলাম তখন কিন্তু যোগ করছিলাম, শুধু যোগ, কিন্তু এখানে দেখো সমান্তরালের মতো করতেছি, আবার সমান্তরালে এখানে যোগ করব। তাহলে আমরা কি বলতে পারি, যে ধারক হচ্ছে রোধের উল্টা, ধারক কি রোধের উল্টা, অর্থাৎ রোধের শ্রেণী সমবায় হলে ধারকের ক্ষেত্রে সমান্তরাল হবে। শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব হ্রাস পায়, আবার যেমন রোধের ক্ষেত্রে তুল্য ধারকত্ব হ্রাস পাইছিল, এখন ধারকের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কি হবে, হ্রাস পাবে বা কমে যাবে, এবং সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব বৃদ্ধি পাবে। ওইখানে সমান্তরালে কমতো, কিন্তু এখন কি সমান্তরালে বাড়বে এবং শ্রেণীতে কমবে। আর এইটুকু জায়গায় এক নজরে ধারকের ব্যবহার তোমরা এটা দেখতে পারো, টেলিগ্রাম, টেলিফোন, বেতার যন্ত্রের টিউনিং, বৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরানো, বিবর্ধক যন্ত্রে কাপলিং, ওই যে তোমরা দেখছো ক্যাপাসিটর, ক্যাপাসিটর ব্যাটারির থেকে ক্যাপাসিটর যদি বলি তাহলে কিন্তু বেশি ভালো হবে। ক্যাপাসিটর দেখছো, ফ্যানের ক্যাপাসিটর এরকম গোল থাকে, সিলিং ফ্যানের মধ্যে থাকবে, উপরে দেখবা যে ফ্যানের ভিতরে এরকম গোল একটা কিছু থাকে, এই যে এরকম, তারা আঁকিয়ে দেই, এইরকম দেখবা যে একটা গোল এরকম তার বের করা থাকে, এরকম দুইটা, দেখছো কখনো? ধারক, ধারক বা ক্যাপাসিটর, দেখছি। ক্যাপাসিটর, হ্যাঁ, ওইটা নিয়ে আমরা পড়তেছি, বুঝছো, ওইটা কিন্তু কিছুক্ষণ চার্জ ধরে রাখে। তো এই দেখো ওই জন্য বলছে বৈদ্যুতিক পাখাকে জোরে ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। এরপরে বৈদ্যুতিক বর্তনীতে চার্জিং ডিসচার্জিং এর জন্য, বৈদ্যুতিক বর্তনীতে ডিসি ব্লকিং, ফিল্টার সার্কিটে, তারপর স্পন্দনকে ধারক ব্যবহার করা হয়, চার্জ সঞ্চিত করতে, বৈদ্যুতিক কাজে, ফ্লাশ ফটোগ্রাফিতে, কম্পিউটার কিবোর্ডেও ধারক আছে। ঠিক আছে, তাহলে তোমরা এটা যদি এরকম কোথাও আসে যে ধারকের ব্যবহার লিখো, তখন লিখবা। এরপরে তাহলে দেখো আমরা শেষ করে দিছি, বুঝছো কনসেপ্ট। হ্যাঁ, এখন একটা জিনিস শিখাই নাই, সেটা হচ্ছে যে শ্রেণী, শিখাই নাই বলতে না, শিখাইলাম, কিন্তু
একটু বিস্তারিত অল্প একটু আলোচনা করি। যে ধারক ধারকের সমবায়, ধারকের সমবায়, ধারকের সমবায় একটা শ্রেণী আর একটা কি সমান্তরাল। আর এদিকে আমরা পড়বো রোধের সমবায়, রোধের সমবায়। তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ দুইটাই এরকম, মানে দুইটাই বিপরীত। তো এখন যদি চিত্র, ধারককে প্রকাশ করা হয় এইভাবে, দুইটা সমান্তরাল চিহ্ন একসাথে এইভাবে ধারক, মানে এত ডাবল না, এই যে এইভাবে ধারক। আর রোধ প্রকাশ করা হয় এইভাবে, ঠিক আছে? রোধকে আর, ধারককে সি, মনে রাখবা। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি একটা বর্তনী দেখাই, একদম বর্তনী দিয়ে, তাহলে দেখো ধরো যে এটা 3 ফ্যারাডে, এটা হচ্ছে 3 ফ্যারাডে, সমান্তরালে আছে। এরপরে আরেকটা, তাহলে এর ধারকত্ব কি হবে এই ক্ষেত্রে যদি সমান্তরালে থাকে, তাহলে কি হবে? 3 ওহম, এটাও 3 ওহম, ঠিক আছে? এটা রোধ গেল, এটা কি গেল? এটা সমান্তরালে, সমান্তরালের ক্ষেত্রে এটা সমান্তরালে, এটাতেও সমান্তরালে। একাধিক রোধ এরকম থাকতে পারে, এটাতে রোধ ধারক থাকতে পারে, আমি দুইটা শুধু দেখাইছি। এরপরে আসো শ্রেণীতে। ও, এটা তো ক্যাপাসিটর, ধারক। তাহলে এখানে দুইটা এইভাবে দিছি, এখানে শ্রেণীতে দুইটা দিছি, ঠিক আছে? এটাও 3 ফ্যারাডে, 3 ফ্যারাডে, 3 ওহম, 3 ওহম। তাহলে দেখো এটা কিসে শ্রেণীতে, এটা কিসের শ্রেণীতে। এখন আমাদের কি, আমরা কি দুইটা আলাদা আলাদা, একটা ধারক, একটা একটা রোধের, আর একটা কি একটা ধারক। তো এখন দেখো এই ক্ষেত্রে কি হবে জানো? এই রোধের ক্ষেত্রে, ধারকের ক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট, মানে তুল্য রোধ হবে, তুল্য ধারকত্ব হবে, তুল্য ধারকত্ব, দুইটার যোগফল। যদি এটা C1 ধরো, 3 হ্যাঁ, এটা C2 ধরো, তাহলে এটা হবে C1 প্লাস C2। কিন্তু এটা R1 ধরো, আর এটা R2, তো এই ক্ষেত্রে তুল্য, 1/r হ্যাঁ, তুল্য রোধ হবে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল 1/R1 প্লাস 1/R। তো তোমরা কি করবা? ধরো যে আর ইকুইভ্যালেন্ট করলা, তাহলে কি এটাকে 1 বাই ছিল উল্টাই দিছো, তাহলে এটা এরকম উল্টাই যাবে না? 1/R1 প্লাস 1/R2, এটা ইনভার্স হয়ে যাবে। এই পাশেও তো উল্টাই যাবে। ধরো যে এই পাশে, তাহলে এটা কি উল্টাই যাবে, এটা উল্টাই গেছে, এই যে উল্টাই দিছি, ইনভার্স করে দিছি। কারণ 1/R ইকুইভ্যালেন্ট, আর ওইটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট বানাইছি, তাহলে ওই পাশে উল্টাই গেছে। বোঝা গেছে? তো এরপরে দেখো এখানে শ্রেণীতে কি হবে, সিএস সিরিজে, শ্রেণীতে এটা কি হবে জানো? এইটা হবে 1/CS ইজ ইকুয়াল ওয়ান yes বাই C1 প্লাস 1/C2। দেখছো উল্টাটা হচ্ছে। আর এই ক্ষেত্রে RS হবে R1 প্লাস R। এই ক্ষেত্রে কি 3 + 3 ইজ ইকুয়াল 6 ওহম। এইটাতে হবে 1/3 প্লাস 1/3, হিসাব করলে অর্ধেক হবে। মনে রাখবা যে সমান মানের রোধ বা ধারকত্ব যদি সমান্তরালে থাকে দুইটা, তাহলে তাদের অর্ধেক হবে। যদি দুইটা হয়, এখানে দুইটা আছে না, তাহলে 3 তাহলে এদের অর্ধেক কি হবে? 1.5। শর্টকাট, এত ওহম, এটা হবে 6 ওহম। তাহলে এটা কি হবে? 1/3 প্লাস 1/3
তাহলে এটাও সমান্তরালে আছে, এটা ইনভার্স করে দাও আর এই পাশে উপরে উঠাই দাও, এটাও আসবে 1.5 ফ্যারাডে। এটা কি হচ্ছে তাহলে ইকুইভ্যালেন্ট 3 + 3 = 6 ফ্যারাডে। দেখছো যে আসলে এই ক্ষেত্রে তুল্য ধারকত্ব, এই ক্ষেত্রে তুল্য রোধ, এই ক্ষেত্রে শ্রেণীতে শ্রেণীতে। তাহলে দেখো এটার বিপরীত কিন্তু এটা। তাহলে এদের সাথে দেখো এর শ্রেণী আর এর সমান্তরাল মিলে যাচ্ছে। যদি এদের মধ্যে আমরা একটা সম্পর্ক দেখাই যে এর শ্রেণী আর এর সমান্তরাল মিলতেছে, আর এর সমান্তরাল এর শ্রেণী মিলতেছে, ঠিক আছে? শ্রেণীতে শ্রেণীতে, সমান্তরালে সমান্তরালে। তাহলে দেখো এর শ্রেণীতে ওর সমান্তরালে, ওর সমান্তরালে এর শ্রেণীতে, ঠিক আছে? একটু পড়ে নিবা। এরপরে আসো যে আমরা যেহেতু আজকে ম্যাথে যাইতে চাচ্ছি না, তো নেক্সট দিন ম্যাথে যাব। আর 8 মিনিট আছে, 8 মিনিটে যতটুকু পড়ানো যায় পড়াই। আজকে একটু কমই পড়াবো, আমার একটু কাজ আছে, তো কাজটা করতে হবে। তো আজকে বইটা করাইলাম না, জাস্ট বইয়ে কিছু নাই, তোমরা একটু রিডিং দেখবা। তারপরে দেখো নিচের কোনটি ধারাগত শক্তির সমীকরণ নয়, কোনটা নয়? এটা ডি। ডি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো তো, হাফ কি জানি কিউ ভি ছিল না নাকি? হ্যাঁ তাহলে দেখি আগে এখান থেকে হাফ কিউ। কিউভি ছিল। হ্যাঁ তো কিউভি। এখানে তোমরা মান বসাও দেখি। কিউ এর মান যদি বসাই কিউ² বাই সি, ভি এর মান কিউ²/সি, তাহলে ডি হচ্ছে না, ঠিক আছে? ডি অ্যান্সার। এরপরে কিসে আর আছে দেখি তো, এগুলা পরের দিন করাবো, তোমার বুঝতে প্রবলেম হবে। এটা অ্যান্সার সি দেওয়া আছে, ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ কিন্তু এগুলো, বুঝছো? মানে অ্যাডমিশনে আসছে। এরপরে এটা সি নাম্বার, এটা একটু পড়বা, আমি স্লাইডটা দিয়ে দিব, তোমরা দেখবা আর কি। এটা কি হবে, কোনটা সমীকরণ সঠিক নয়, যে কোন সমীকরণটা সঠিক নয়? এটা তো কুলম্বের সূত্র, এটা সঠিক, এটাও তো সঠিক, এটাও সঠিক না। এটা কি সঠিক? না, সঠিক কেন সঠিক না? ইউ এটা তো আছে। হচ্ছে সূত্র। সি ইজ ইকুয়াল কিউ ভি না? হুম তাহলে তো এটা সঠিক। ইউ ইজ ইকুয়াল কি হাফ হ্যাঁ সি ভি সঠিক। স্কয়ার, হাফ সি ভি হুম স্কয়ার। তাহলে তো সবগুলো সঠিক হচ্ছে, সবগুলাই তো সঠিক। একটাও তো তাহলে ব্লাঙ্ক আছে, তাহলে এটা দেখো দেখি, এটাও তো, ও এটা তো ভুল, কারণ ই তো এটা, এটা তো প্রাবল্য বুঝাইছে, এটা তো আর বল বুঝায় নাই। বল বুঝাইলে হইতো, এটা ই, তাহলে ওইটা ভুল। এটা এখানে ওরা ই দিছে, ই, বুঝছো? এটার মান মানে শেষ করে দিলাম, এই যে ই দিছে, তো এই জন্য এটা ভুল। এই তিনটাই সঠিক। আর কোনো আছে দেখি, এই যে এটা দেখো তো। এবার বলো দেখি অ্যান্সারটা তোমরা নিজেরাই, যে তড়িৎ পরিবাহীর ধারকত্ব কিসের উপর নির্ভর করে না? বলো। ক্ষেত্রফল। সি ইজ ইকুয়াল কি বললাম, এপসাইলন নট এ বাই ডি। এখানে তো ক্ষেত্রফল আছে, নির্ভর করে। আমি কি পড়াইলাম তাহলে? বললাম না যে মনোযোগ দিয়ে ক্লাস করবা? আমি কি পড়াইছি এখানে? মানে এ আছে তো। এই যে এখানে দেখো নির্ভর করে না বলছে। ও আচ্ছা সরি। হ্যাঁ, প্রশ্ন দেখতে হবে, না বলছে। তাহলে কি অবশ্যই পরিবাহীর ঘনত্বের উপর নির্ভর করবে না। চারপাশের তো মাধ্যমের উপর তো নির্ভর করে, কারণ এটা তো এপসাইলন, ঠিক আছে? হ্যাঁ যারা ক্লাস করে না তাদেরকে ক্লাস করতে বলবা, নাহলে পিছাই যাবে অনেক। কারণ এখন শুধু পড়াই হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন তোমরা বই থেকে যদি একটু তোমাদের দেখাই দেই, তোমরা কি কি দেখবা? নেক্সট দিন থেকে আমরা ম্যাথ দেখাবো। এই যে দেখো ধারক, বই এখন তোমাদের হাতে আর কিছুই না, ঠিক আছে? একটু পড়ে নিলেই দেখবে যে হ্যাঁ এগুলি কি বইয়ে দিছে। এই যে দেখো এত কিছু লিখে একটা প্লেট, দুইটা প্লেট বললাম না, এই যে দুইটা প্লেট, জাস্ট এখানে হাফ সি বি স্কোয়ার লিখছি, শেষ। এই যে ম্যাথ করাই দিছে, হাফ সি বি স্কোয়ার দিয়ে। আচ্ছা এটা তোমাদের বুঝতে প্রবলেম হতে পারে, আমি একটু কাছে নিয়ে আসি। এই যে দেখো হাফ সি বি স্কোয়ার দিয়ে জাস্ট ম্যাথ করে দিছে। এরপরেরটাতে আসো,
এরপরে এটা কি ফটোকপি, দেখছো ধারক শেষ। আর মানে ধারক নিয়ে কত কি বললাম। দেখো ওই যে আরে মানে টাচ করছে, তাহলে ক্লাস 10-এ কিছু আছে বলো দেখি? কিছুই নেই, এই যে একটা সূত্র শুধু, কিন্তু আমরা 4-5টা সূত্র পড়লাম, সমান্তরাল, গোলক, এগুলো পড়লে তো তোমরা আগাই থাকো। ফটোকপি কি করে এগুলো রিডিং পড়বা, ভ্যান ডি গ্রাফ মেশিন কি করে, ঠিক আছে। এরপরে জ্বালানি ট্রাক পড়লে এমসিকিউ তে ভালো করবা। আর এমসিকিউ তে ভালো করতেছো মানেই তুমি ভালো কলেজে চান্স পাবা, ঠিক আছে। ইলেকট্রনিক্স, বজ্রপাত, বজ্র নিরোধক, আমি আর রিডিং পড়াবো না এগুলা। এরপরে হচ্ছে বৈদ্যুতিক রং স্প্রে, স্থির বৈদ্যুতিক রং স্প্রে, এটা দেখবা, ঠিক আছে। আর তো কিছু না এখানে দেখি না। অধ্যায় আমরা এইভাবে শেষ করলাম। তোমরা এগুলো একটু, এগুলো তোমাদের কাছে যদি গাইড থাকে গাইড থেকে পড়ে নেবা, বুঝছো। মানে একটু চেষ্টা করবা, যেটা পারবা না আমাকে বলবা, তো গাইড থাকলে একটু দেখবা সাধারণ প্রশ্ন। আর নিচের প্রশ্নগুলো আমরা করব, তার আগে আমরা আগে ম্যাথ করব। বা তোমরা এখনই দেখো না এগুলা, আগে আমি ম্যাথ করাবো নেক্সট ক্লাসে, তারপরে এই আমরা এখানকার প্রশ্ন সমাধান করব, বইয়ের প্রশ্ন সমাধান করব, এই আচ্ছা। যে বই নির্বাচনী প্রশ্ন, যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ। এরপরে দেখো এই যে এই দুইটা প্রশ্ন আমরা কি ম্যাথ করার পর, তাহলে অধ্যায়টা আজকে শেষ, ঠিক আছে। আজকে অধ্যায় শেষ। হুম। নেক্সট দিন, শেষ বলতে ম্যাথ দিয়ে শেষ হয় নাই, নেক্সট দিন শুধু ম্যাথই করবো এই অধ্যায়ের। কুলম্বের সূত্র, মানে 3টা ক্লাসই তোমরা রিভিশন দিবা, নোট রিভিশন দিবা, আমার স্লাইড রিভিশন দিবা। আমরা নেক্সট দিন আমি হচ্ছে ম্যাথ নিয়ে আসবো, কুলম্ব সূত্র থেকে, ধারকের সূত্র থেকে, তারপরে হচ্ছে তোমার সমান্তরাল, আরো যত কিছু পড়াইছি এই অধ্যায়ে সবগুলার থেকে আর কি। যে চার্জ কোথায় রাখলে তোমার হচ্ছে কোনো বল অনুভূত হবে না, সাম্যাবস্থায় থাকবে, সব ম্যাথ আমরা ওই অধ্যায় থেকে করবো, ঠিক আছে। ভাইয়া আমার গতবার ক্লাসে একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা বলো, 2 মিনিটের মধ্যেই কাভার করতে হবে, বলো। এই গতবার ক্লাসে যে বলরেখার, হ্যাঁ। যে ধনাত্মক ধনাত্মক বলরেখার আর তীর চিহ্নটা হুম। ব- ধনাত্মক চার্জ থেকে দূরে সরে যায়, হুম। কিন্তু ঋণাত্মক যে বলরেখাটা, হুম। ঋণাত্মক বলরেখার তীর চিহ্নটা ঋণাত্মকের দিকে চলে আসে কেন? কারণ ঋণাত্মকের বলরেখা ঋণাত্মক ঋণাত্মক গ্রহণ করতে চাইছে যে কোনো সবকিছুকে, ওই জন্য ও নিজের দিকে নিয়ে নেয় সব। ঋণাত্মক সবসময় গ্রহণ করতে চাই। হ্যাঁ, আমি তো চিত্র দিয়েই পড়াইছিলাম যে পজিটিভ হলে কি আসবে, বাইরের দিকে যাবে, এরকম দিছিলাম না। হুম। আর নেগেটিভ হলে, হ্যাঁ। নেগেটিভ হলে ভিতরের দিকে আসবে, এই যে ও নিজের দিকে টানবে, ঠিক আছে। নেগেটিভ সবসময় নিজের দিকে টানবে, ওই জন্য এ বের হয়ে এর ও কাছে যায়, আচ্ছা। এর কাছে যায়, বুঝা গেছে সাকিব? হ্যাঁ ঠিক বুঝছি। আছে, তুমি রেকর্ড দেখবা, বুঝছো। দুশ্চিন্তার কোনো কারণই নাই, তুমি রেকর্ড দেখবা, রেকর্ড দিয়ে দিব, কারণ তুমি তো ক্লাস করতে পারো নাই। আর স্লাইড তো দিয়েই দিব, হ্যাঁ। হুম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, বুঝছো। ভালো থাকো।